টাকায় ৮ মণ চাল কথাটা শোনেননি এমন মানুষ বোধহয় খুব কমই আছেন, তাই না? জাস্ট একবার ভাবুন তো, মাত্র ১ টাকায় ৮ মণ চাল। এই একটা সিম্পল স্ট্যাটিস্টিক্স শুনলেই কিন্তু পরিষ্কার বোঝা যায় মুঘল আমলে আমাদের এই বাংলা আসলে ঠিক কতটা সমৃদ্ধশালী আর প্রাচুর্যে ভরপুর ছিল। তো দ্য আবরার শোয়ের ডিপ টক সেগমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই এক্সপ্লেইনার বা বিশ্লেষণে আমরা কথা বলবো মোগল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সুবেদার শায়েস্তা খাঁর সুগভীর প্রভাব নিয়ে। স্পেশালি আপনারা যারা বাংলার মুঘল ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা একদম পারফেক্ট হতে চলেছে। আর হ্যাঁ, এমন আরও চমৎকার সব ঐতিহাসিক ব্যাখ্যামূলক পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। চলুন সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। এখন এই যে সস্তার কথা বললাম, এটা কিন্তু কেবলই লোকমুখে শোনা কোনো রূপকথা নয়। 17 সেঞ্চুরিতে মানে সপ্তদশ শতাব্দীতে বাংলায় আসা বিখ্যাত ফরাসি পর্যটক জাঁ ব্যাপটিস্ট টাভার্নিয়ার আর ফ্রান্সোয়া বার্নিয়ার তারাও ঠিক এভাবেই বাংলার বর্ণনা দিয়েছিলেন। উনাদের মতে বাংলা ছিল এমন এক অবিশ্বাস্য প্রাচুর্যের দেশ যেখানে নিত্য প্রয়োজনীয় খাবার দাবার লিটারেলি প্রায় বিনামূল্যেই পাওয়া যেত, আর রেশম বা সুতির এক বিশাল ভাণ্ডার তো ছিলই। আজকের এই ইতিহাস পাঠকে আমরা মূলত ৫টা সুনির্দিষ্ট ধাপে সাজিয়েছি। প্রথমে স্বর্ণযুগের সূচনা, এরপর শায়েস্তা খাঁর রাজকীয় বংশপরিচয় ও শাসনকাল, তারপর তার স্পেশাল শায়েস্তাখানি স্থাপত্যরীতি, লালবাগ কেল্লা ও তার পেছনে ট্র্যাজেডি, এবং একদম শেষে তার রেখে যাওয়া এক চিরস্থায়ী সাম্রাজ্যিক ঐতিহ্য নিয়ে আমরা জানব। তো চলুন ১ নম্বর পয়েন্ট স্বর্ণযুগের সূচনা দিয়ে শুরু করা যাক। দেখুন, সেই সময়ের ঐতিহাসিক বিভিন্ন টেক্সট আর ট্রাভেলগ ঘাটলে আমরা দেখতে পাই যে সে সময় বাংলা শুধু কৃষিতেই আটকে ছিল না, বরং গ্লোবাল ট্রেড বা বাণিজ্যও একেবারে শীর্ষে ছিল। তখন বাংলা থেকে প্রচুর পরিমাণে চিনি, প্রবাল আর দুনিয়ার সেরা সুতি ও মসলিন কাপড় বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হতো। আর এই চমৎকার কারিগরি শিল্প আর বাণিজ্যের অবাধ প্রবাহের কারণেই ইউরোপীয় বণিকরা বাংলার দিকে এত বেশি আকৃষ্ট হয়েছিল। এরপর আসি আমাদের দ্বিতীয় ধাপে, রাজকীয় বংশপরিচয় ও শাসন। এই যে অভাবনীয় একটা স্বর্ণযুগ, এর কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটার শেকড় আসলে কোথায় ছিল? শায়েস্তা খাঁর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানলে আপনি আসলেই অবাক হবেন। ওনার জন্মগত নাম ছিল মির্জা আবু তালেব। তিনি কে ছিলেন জানেন? বিখ্যাত সম্রাজ্ঞী নূরজাহানের আপন ভাতিজা, আর তাজমহলের জন্য বিখ্যাত সম্রাজ্ঞী মুমতাজ মহলের নিজের ভাই। সেই হিসেবে সম্রাট অরঙ্গজেব ছিলেন তার নিজের ভাগ্নে। মানে বুঝতেই পারছেন কি লেভেলের পাওয়ারফুল কানেকশন। মুঘল দরবারে অসামান্য অবদানের জন্য সম্রাট তাকে আমির উল ওমারা বা অভিজাতদের প্রধান উপাধি দিয়েছিলেন। রাজপরিবারের সাথে এই স্ট্রং কানেকশনের কারণেই তার অসীম ক্ষমতা ছিল। আর হ্যাঁ, তিনি শুধু একজন কড়া প্রশাসকই ছিলেন না, শিল্প আর সাহিত্যেরও বিশাল বড় একজন পৃষ্ঠপোষক ছিলেন। একটু উনার শাসনকালের টাইমলাইনের দিকে যদি আমরা তাকাই, ১৬৬৩ সালে উনি প্রথমবারের মতো বাংলার সুবাদার নিযুক্ত হন। এসেই কিন্তু তিনি আরাকানিয়ার পর্তুগিজ জলদস্যুদের দমনের দিকে কড়া নজর দেন। ১৬৬৫ সালে সন্দ্বীপ জয় আর ১৬৬৬ সালে কর্ণফুলী নদীতে এক বিশাল নৌযুদ্ধের মাধ্যমে তিনি একেবারে চট্টগ্রাম দখল করে নেন। এই ক্রুশিয়াল মিলিটারি ভিক্টোরিগুলোর কারণেই কিন্তু এই রিজিয়নে শান্তি ফিরে আসে এবং ইউরোপীয় বণিকদের জন্য ট্রেড বা বাণিজ্য করাটা একদম সেফ হয়ে যায়। এরপর ১৬৮০ সালে তিনি দ্বিতীয় মেয়াদে সুবাদার হিসেবে দায়িত্ব নেন। এবার আসা যাক ৩ নম্বর পয়েন্টে, শায়েস্তাখানি স্থাপত্যরীতি। বাংলার আর্কিটেকচারে ওনার ইম্প্যাক্টটা চলুন একটু বুঝে নিই। শায়েস্তা খান যে শুধু একজন ব্রিলিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তা নয়, তিনি বাংলায় মুঘল স্থাপত্যের একেবারে নতুন একটা স্টাইল বা রীতির জন্ম দিয়েছিলেন, যাকে আমরা ইতিহাসে শায়েস্তা খানি রীতি বলে থাকি। এই রীতির প্রধান হাইলাইটই ছিল ইটের তৈরি ভবনের ওপর চুন সুরকির মজবুত পোলেস্তারা আর বড় বড় প্রশস্ত খিলানের ব্যবহার। আপনাদের মনে রাখার সুবিধার্থে সুলতানি আর মুঘল স্থাপত্যের একটা কুইক কম্প্যারিজন বা তুলনা করা যাক। আগের যে সুলতানি আমল ছিল সেখানকার ভবনগুলোতে টেরাকোটা বা পোড়ামাটির অলঙ্করণ বেশি দেখা যেত। দরজাগুলো হতো বেশ ছোট আর ছাদগুলো ছিল ঢালু দোচালা টাইপের। কিন্তু মুঘল স্থাপত্যে, স্পেশালি শায়েস্তা খাঁর সময়ে, এই সিনারিও একদম পাল্টে গেল। পোড়ামাটির বদলে আসলো ইটের ওপর চুন সুরকির আস্তরণ, সাথে যুক্ত হলো চওড়া খিলান, রঙিন টাইলস আর বিশাল সব ত্বরণ বা প্রবেশদ্বার। আপনারা যারা ইতিহাস নিয়ে পড়ছেন, এই বেসিক স্ট্রাকচারাল ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখা খুবই জরুরি। সেই আমলের টিকে থাকা কিছু মেজর আইকনিক মনুমেন্ট হল ছোট কাটরা, ১৬৭৬ সালের চকবাজার মসজিদ, ৭ গম্বুজ মসজিদ, হোসেনি দালান আর শায়েস্তা খাঁ মসজিদ। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এগুলোর অনেকটিতেই কিন্তু নির্মাণের এক্স্যাক্ট কোনো তারিখ লেখা নেই। তবে এদের ওই যে চুন সুরকির কনস্ট্রাকশন স্টাইল, সেটা দেখেই ঐতিহাসিকরা খুব কনফিডেন্টলি বলে দিতে পারেন যে হ্যাঁ, এগুলো নিশ্চিতভাবে শায়েস্তাখানি আমলেরই সৃষ্টি। ওকে, এবার চলে যাচ্ছি ৪ নম্বর পয়েন্টে,
লালবাগ কেল্লা এবং একটি ট্র্যাজেডি উনার সবচেয়ে গ্র্যান্ড প্রজেক্ট এবং কেন সেটা হঠাৎ করে থেমে গেল সেই গল্প। এখানে একটা বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যায়, এত চমৎকার, এত বিশাল একটা প্রজেক্ট কেল্লা ঔরঙ্গাবাদ বা আজকের এই লালবাগ কেল্লা, এর নির্মাণ কাজ হঠাৎ করে মাঝপথে কেন চিরতরে বন্ধ করে দেওয়া হলো? একজন প্রতাপশালী সুবাদারের কোনো পার্সোনাল গ্রিফ বা শোক এই ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনে কাজ করেছিল? চলুন কারণটা খুঁজি। তো এই লালবাগ কেল্লার কাজ আসলে প্রথম শুরু করেছিলেন যুবরাজ মোহাম্মদ আজম শাহ ১৬৭৮ সালে। এরপর শায়েস্তা খাঁ ১৬৭৯ থেকে ১৬৮৮ সাল পর্যন্ত সেই কাজ কন্টিনিউ করেন। ফতেপুর সিক্রির মতো বিশাল সব দুর্গের একটা মিনিয়েচার বা ক্ষুদ্র ভার্সন হিসেবে এটাকে ডিজাইন করা হয়েছিল। এর ভেতরে সেন্ট্রাল বিল্ডিং মূলত তিনটা: দেওয়ানি আম বা গভর্নরের বাসভবন, একটা চমৎকার ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ আর একদম মাঝখানে অবস্থিত পরী বিবির মাজার। এর মধ্যে দেওয়ানে আমের যে হাম্মামখানা বা স্নানাগারটা আছে না, সেটা সেকালের অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিংয়ের এক মাস্টারপিস। প্রত্নতাত্ত্বিক খননে দেখা গেছে এর নিচে পানি গরম করার একটা আন্ডারগ্রাউন্ড চুল্লি বা রুম ছিল, আর স্পেশাল টেরাকোটা পাইপের মাধ্যমে স্নানাগারে গরম আর ঠান্ডা পানি সাপ্লাই দেয়া হতো। জাস্ট ভাবুন, এত শত বছর আগেও এমন অত্যাধুনিক ওয়াটার হিটিং সিস্টেম আমাদের বাংলায় ছিল। ট্রুলি অ্যামেজিং, রাইট? কিন্তু এত চমৎকার একটা দুর্গের কাজ চিরতরে থেমে গেল ১৬৮৪ সালে। কারণটা খুবই কষ্টের। ওই বছর যুবরাজ আজমের স্ত্রী এবং শায়েস্তা খাঁর অত্যন্ত আদরের মেয়ে ইরান দুখ্ত, যাকে আমরা পরী বিবি নামে চিনি, তিনি অকাল মৃত্যুবরণ করেন। এই মৃত্যুতে শায়েস্তা খাঁ এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি বিশ্বাস করতে শুরু করেন এই দুর্গটা তার পরিবারের জন্য একটা আনলাকি বা অশুভ লক্ষণ। এই তীব্র শোক থেকেই তিনি এর নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ করে দেন। আর তাই সাদা মার্বেল পাথরে মোড়ানো পরী বিবির এই মাজারটি আজ একটা ইনকমপ্লিট বা অপূর্ণ দুর্গের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা চলে এসেছি একদম শেষের ধাপে। ৫ নম্বর পয়েন্ট, এক চিরস্থায়ী সাম্রাজ্যিক ঐতিহ্য। বিভিন্ন ঐতিহাসিক অ্যাকাউন্টস থেকে এটা একদম ক্লিয়ার যে শায়েস্তা খাঁর শাসনকাল বাংলার ইতিহাসে এক অভাবনীয় ট্রান্সফরমেশনের যুগ ছিল। এই সময়ে ঢাকা জাস্ট একটা ছোট্ট প্রাদেশিক শহর থেকে একটা বিশাল ইম্পিরিয়াল বা সাম্রাজ্যিক নগরীতে পরিণত হয়, যেটা একেবারে টঙ্গী পর্যন্ত বিস্তৃত ছিল। লোকাল ইন্ডাস্ট্রির বিকাশ থেকে শুরু করে গ্র্যান্ড সব মুঘল আর্কিটেকচার, সব মিলিয়ে এটা ফর শিওর বাংলার একটা গোল্ডেন এরা ছিল। শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ভেবে দেখুন তো, একজন মানুষের অসীম গৌরব আর নিদারুণ শোকের এই ফিজিক্যাল স্মৃতিচিহ্নগুলো কিভাবে আজও আমাদের পুরনো ঢাকার আসল পরিচয়টাকে বহন করে চলেছে। লালবাগ কেল্লা থেকে শুরু করে ছোটকাটরা এই ইট পাথরের দেয়ালগুলো কিন্তু আজও সেই শত শত বছর আগের পুরনো গল্পই বলে যাচ্ছে। আশা করছি আজকের এই এক্সপ্লেনারটি আপনাদের ভালো লেগেছে এবং ইতিহাসকে একটু ভিন্নভাবে দেখতে সাহায্য করেছে। সুযোগ পেলেই হিস্টোরিক্যাল সাইটগুলো অবশ্যই একবার ঘুরে আসবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।